বিচার চেয়ে অশ্রুসজল মায়ের আকুতি। মেজর সিনহার মৃত্যু তদন্তে আরও 7 দিন সময় চাইল কমিটি। একমাত্র প্রত্যক্ষদর্শী সিফাত জামিনে মুক্ত। বন্দুকযুদ্ধে নাটক সাজিয়ে হত্যার অভিযোগে ওসি প্রদীপের বিরুদ্ধে রিট হয় 3 বছর আগেই। তৎকালীন আইজিপির আবেদনে দাখিল হয়নি এফআইআর। বন্যার পর ভাঙনে ব্রহ্মপুত্রের পেটে একের পর এক বসতভিটা। 10 মিনিটেই বিলীন গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা। কেমিক্যালের বিষাক্ত পানিতে বন্দী সাভারবাসী। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দেশকে বিশ্বের বুকে তুলে ধরতেই সেনাবাহিনীর চাকরি ছেড়ে ডকুমেন্টারি বানাতেন সিনহা। মানুষকে ভালোবেসে কাছে টেনে নেয়ার মানবিক ক্ষমতা ছিল তার। সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহার মা সন্তানকে নিয়ে স্মৃতিচারণ করেন। এ সময় তদন্ত দ্রুত শেষ করার দাবি জানান সিনহার বোন। এদিকে তদন্তের জন্য আরও 7 দিন সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি। অশ্রুসজল মা ছেলের কথা বলতে বলতে হয়ে পড়েন স্মৃতিকাতর। মেজর অবসরপ্রাপ্ত সিনহার পরিকল্পনা, তার কাজের বর্ণনা উঠে আসে মায়ের কণ্ঠে। জানান দেশ নিয়ে সন্তানের ভাবনার বিশালতা। পাওয়া যাচ্ছে কাজ নাই, পাওয়ার কি? মানুষের হৃদয়ের মধ্যে থাকবো, কাজ করব, মানুষের জন্য কাজ করব, সেটা বলতে হবে কেন? একমাত্র ছেলের সঙ্গে মায়ের খুনসুটির কথা বলতে গিয়ে বারবার থেমে যান মা। এমন ভাবে ক্লিন করে রাখতো যে সকালে উঠে আমি ওকে বলতাম মাঝে মাঝে, ও যে খেয়ে গেছে, কেউ যে এখানে কিছু খেয়েছে কিচ্ছু তো বোঝা যায় না। এরকম ক্লিন করে রেখে ওর মতো করে ওর কাজ। এরপর সিনহার বোন বিচার কাজে সন্তোষ জানিয়ে দাবি করেন দ্রুত যেন মামলার তদন্ত প্রক্রিয়া শেষ হয়। দ্রুত যেন তদন্ত করে, সঠিকভাবে তদন্ত করে দ্রুত যেন এই বিচারটা হয় এবং এটা যেন একটা দৃষ্টান্ত স্থাপন করে এবং অন্যদেরকে মোটিভেট করে যে না, আইনের প্রতি আসলে আমরা শ্রদ্ধাশীল, আমাদের দেশে আইন আছে, আমাদের দেশে বিচার হয়। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে কক্সবাজারের এসপির প্রত্যাহার চাওয়া হয়। রং কনফিডেন্স গ্রো করেছে বিকজ তার বিচার হয় নাই, তার বিচার সুষ্ঠুভাবে হয় নাই। তাকে পুলিশ মেডেল দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে যে একটার পর একটা কুকাম করে যাচ্ছে এটা কেউ নজরে আনে নাই। পুলিশ সুপার মাসুদ সাহেব তাকে অবিলম্বে প্রত্যাহার করা হোক। এর আগে সকাল 11:30টায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল টেকনাফে পুলিশের গুলিতে নিহত সিনহার পরিবারের সাথে সাক্ষাৎ করতে উত্তরার বাসায় আসেন। এদিকে তদন্তের জন্য আরও 7 দিন সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। বিষয়টি নিয়ে অলরেডি 4টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। মামলার সাথে সংশ্লিষ্ট অনেকেই এখন রিমান্ডে আছে, কাস্টডিতে আছে। এটা একটা লিগেল আমাদের জন্য ইম্পেডিমেন্ট, বাধা তৈরি হয়ে গেছে। এগুলো আমাদেরকে প্রসিডিউর গুলো মেনটেন করে এদেরকে আনতে হচ্ছে। এটা আমাদের সময় প্রয়োজন। গত 31 জুলাই টেকনাফে ভিডিওচিত্র ধারণের কাজ করার সময় বাহারছড়া পুলিশ ফাঁড়ির সামনে গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহার পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় পুলিশেরই করা মামলায় একমাত্র আসামি সিফাত জামিনে মুক্ত হয়েছেন। এদিকে আদালত ওই মামলা ও পুলিশের করা মাদক মামলার তদন্ত করতে র্যাবকে নির্দেশ দিয়েছেন। এরপরও ঘটনার একমাত্র সাক্ষী সিফাতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন তার খালু। কক্সবাজার থেকে সালাহুদ্দিন লিয়ার ক্যামেরায় ওমর ফারুকের রিপোর্ট। গত 31শে আগস্ট কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। মারিশ বনিয়ার পাহাড় থেকে ভ্রমণচিত্রের শুটিং শেষে চিত্রগ্রাহক সিফাতকে নিয়ে ফিরছিলেন তিনি। পুলিশ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে একমাত্র সাক্ষী সিফাতের বিরুদ্ধে হত্যা মামলা করে। তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সিফাতের জামিন মঞ্জুর করেন। ওনার দখলতে কোনো অস্ত্র বা মাদক কিছুই পাওয়া যায়নি এবং উনি হচ্ছেন একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী। সেই সাক্ষীকে স্ক্রিন অফ করার জন্য, অর্থাৎ ঘটনাস্থল থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য একে একটা মিথ্যা মামলায় জড়িয়ে এই মামলা সৃষ্টি করা হয়েছিল। সেইগুলি আমরা তুলে ধরেছি। সেইগুলি প্রেক্ষাপট বিবেচনা করে আদালত আমাকে এই সিফাতের জামিন মঞ্জুর করে। একই ঘটনায় সিনহা মোহাম্মদ রাশেদের বোন 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আদালত সেই মামলার তদন্তভার দেন র্যাবকে। সোমবার সিনহার বোনের আইনজীবী ওই ঘটনায় পুলিশের করা সব মামলার তদন্ত র্যাবকে দেওয়ার আবেদন জানালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাও মঞ্জুর করেন। একই ব্যক্তির দ্বারা যদি এগুলি তদন্ত হয়
তাহলে এই মামলাগুলো পরিচালনার ক্ষেত্রে খুব সুবিধা হবে এবং উনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা আমরা বলেছি, উনি আদালত শুনেছেন, আদালত শুনেই সন্তুষ্ট হয়ে ওই র্যাবের নিকট 3টে মামলাই হস্তান্তর করেছে। এদিকে মামলার তদন্তভার স্থানান্তর ও জামিনের পরও সিফাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার। আমরা এখনো শঙ্কামুক্ত না, আসলে যেহেতু এই ঘটনার একমাত্র সাক্ষীও, সুতরাং পুরো প্রক্রিয়াটা সম্পন্ন না হওয়া পর্যন্ত আসলে আমাদের মধ্যে শঙ্কা থেকেই যায়। তাছাড়া আপনারা জানেন যে গত পরশু দিনকে একটা ঘটনা ঘটেছে ওর গ্রামের বাড়িতে। সব মিলিয়ে আমরা আসলে ওই যে মানববন্ধনে পুলিশ এসে আক্রমণ করেছে। রোববার আদালতে সিনহার আরেক সহযোগী শিপ্রা দেবনাথের জামিন মঞ্জুর করেন আদালত। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের দুই সঙ্গী শিপ্রা ও সিফাতের মুক্তি তদন্তে নতুন গতি আনবে বলে মনে করে তাদের পরিবার। এছাড়া সবগুলো মামলা র্যাব তদন্ত করায় প্রকৃত ঘটনাও বেরিয়ে আসবে বলে তারা আশা করছেন। কক্সবাজার থেকে ওমর ফারুক, সময় সংবাদ। এই মুহূর্তে কক্সবাজারে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ওমর। তামিম, গতকাল শিপ্রা এবং আজ মুক্তি পেলেন সিফা, তারা দুজনই অবসরপ্রাপ্ত মেজর সিনহার সঙ্গী এবং সহযোগী। তিনি যে এই তথ্যচিত্রটি নির্মাণ করছিলেন সেই টিমের তারা সদস্য, এবং তারা মুক্তি পাওয়ার পর আমরা যতদূর জানতে পেরেছি যে মামলার তদন্তের প্রয়োজনে তারা কক্সবাজারেই অবস্থান করছেন। আপনারা জানেন যে এই ঘটনায় একমাত্র প্রত্যক্ষদর্শী হচ্ছেন সিফাত, এবং সে কারণে তার সাক্ষ্য যেমনিভাবে গুরুত্বপূর্ণ তেমনিভাবে তার নিরাপত্তাও গুরুত্বপূর্ণ, এবং সেই দুটোই মাথায় রেখেই তিনি কক্সবাজারে অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি র্যাব তদন্ত করছে। প্রথমে র্যাব বোনের করা মামলা, হত্যা মামলার তদন্তভার পায় আদালতের নির্দেশে। তারপরও কিন্তু তারা তাদের যে তদন্ত আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারেননি বলে আমাদেরকে অনানুষ্ঠানিক আলাপে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছিলেন। তারা বলছিলেন যেহেতু অন্য মামলাগুলো পুলিশের হাতে রয়েছে এবং অন্য মামলাগুলো তাদের হাতে থাকার কারণে সেই সব মামলার আলামতগুলো তাদের হাতে রয়েছে, সে কারণে হত্যা মামলার দায়িত্ব তারা পেলেও যেহেতু আলামত তাদের হাতে ছিল না, সে কারণে তারা আসলে তদন্ত শুরু করতে পারছিলেন না। এবং সে কারণেই মূলত গতকাল ওসি এবং ইন্সপেক্টর লিয়াকত এবং আগে পুলিশের মামলার যে আগের তদন্তকারী কর্মকর্তা নন্দলাল দুলাল, তাদেরকে আসলে রিমান্ডে নেওয়ার কথা থাকলেও তারা আসলে গতকাল কিন্তু তারা রিমান্ডে নেননি। তারা বলছিলেন যে তাদেরকে রিমান্ডে নেওয়া শুরু করলে আসলে 7 দিনের যে ক্ষণগণনা সেটি শুরু হয়ে যাবে, এবং তারা অপেক্ষা করছিলেন যে সব কিছু গুছিয়ে আলামত এবং অন্যান্য বিষয় আসলে গুছিয়ে যেন তাদেরকে রিমান্ডে নিয়ে তারপরে যেন জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে হয়তো প্রকৃত তথ্য যারা সেটি আসলে বের করা সহজ হবে এবং তদন্তে আসলে কাজে লাগবে সেটি তারা বলছিলেন। এবং সে কারণেই আরও যেই 4 জন, অর্থাৎ যেই 4 জনকে আদালত নির্দেশ দিয়েছিলেন যে কারা ফটকে জিজ্ঞাসা করার, সেটি তারা করেছেন গতকাল এবং তার আগের দিন। কারা ফটকে 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং আদালতে তারা আজকে আবেদন করেছেন যে সেই 4 জনকেও যেন রিমান্ডে দেওয়া হয়। তারা বলছেন যে জেল ফটকে বা কারা ফটকে জিজ্ঞাসাবাদ করে ওই 4 জনের কাছ থেকে তারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, এবং সেই গুরুত্বপূর্ণ তথ্যের কারণেই তাদেরকে যদি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে আরও বেশি তথ্য তারা পাবেন বলে তারা আশা করছেন। তবে এখনও পর্যন্ত সেই 4 জনের রিমান্ডের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে আমরা জানতে পেরেছি। তামিম, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমারের বিরুদ্ধে 2017 সালেই বিচার বহির্ভূত হত্যার অভিযোগ দাখিল করতে চেয়ে রিট হয়েছিল। লবণ ব্যবসায়ী আব্দুস সাত্তারকে ঘর থেকে ডেকে হত্যার পর বন্দুকযুদ্ধের নাটক সাজানোর দাবি করেন তার স্ত্রী। এফআইআর দাখিলের আদেশও দেন হাইকোর্ট, কিন্তু তৎকালীন আইজিপির আবেদনে ও অ্যাটর্নি জেনারেলের অবস্থানের কারণে বহাল তবিয়তে ছিলেন প্রদীপ। আইনজীবীরা বলছেন আদালতের নজরে আনার পরও প্রদীপের তৎপরতা চলমান থাকার দায় পৃষ্ঠপোষকদেরও। 2017 সালের 14 ফেব্রুয়ারি মহেশখালী মাঝের পাড়ার লবণ ব্যবসায়ী আব্দুস সাত্তার পুলিশের গুলিতে মারা যান। বলা হয় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ায় পাল্টা গুলিতে মারা যান তিনি।
কিন্তু হাইকোর্টে করা রিটে আব্দুস সাত্তারের স্ত্রী বলছেন, ঘটনার দিন শেষ রাতে বাড়ি ঘিরে রাখে পুলিশ। কালামারছড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় সকাল 7টায়। সেখানে নয়াপাড়া মসজিদের সামনে তাকে মারধর করা হয়। পরে প্রদীপ কুমার দাসী তাকে গুলি করেন। এ ঘটনার সাক্ষী 10 জন, আসামি করা হয় প্রদীপ কুমার সহ 29 জনকে। সে বছরের জুনে রিট পিটিশন আদেশে হাইকোর্ট আব্দুস সাত্তারের হত্যার ঘটনায় এফআইআর হিসেবে নিতে আদেশ দেন। আদেশ প্রত্যাহার চেয়ে আইজিপির তরফ থেকে আবেদন করা হয়, যা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন আদালত। 2018 সালের 13 মে চেম্বার জজ আদালত স্থগিতাদেশ দিলে সুপ্রিম কোর্ট আবারও শুনানির জন্য হাইকোর্টে পাঠানোর আদেশ দেন। রিটকারীর আইনজীবী বলছেন, যথাসময়ে ব্যবস্থা নিলে বিচার বহির্ভূত হত্যার পুনরাবৃত্তি এড়ানো যেত। এই অর্ডারটাকে রিকল চাওয়া হলো আপন অ্যাপ্লিকেশন অফ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। পুলিশের পক্ষ থেকে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে স্টে পিটিশন করা হলো। স্টে পিটিশনে এই হাইকোর্টের যে ডিরেকশনটা ছিল সেটি স্টে হলো। যদি বিষয়টি আমরা কর্তৃপক্ষের গোচরে নিয়ে এসেছিলাম, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিষয়টা অবগত ছিলেন যে বাংলাদেশে বা মহেশখালী যে কোনো জায়গা হোক একটা এরকম কিছু অকারেন্স হচ্ছে। বিষয়গুলো যদি একটু সজাগ দৃষ্টিতে দেখতেন তাহলে হয়তো এত বেশি করে আমাদের এই অন্যায়গুলো, এই হত্যাগুলো হতো না। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বন্দুকযুদ্ধের নামে বারবার হত্যার দায় নিতে হবে সংশ্লিষ্ট দপ্তরকেও। পুলিশ কর্মকর্তারা একের পর এক এই ধরনের অপরাধ করে যান এবং তাদের ব্যাপারে ডিপার্টমেন্ট পৃষ্ঠপোষকতা দেয় কিংবা তাদেরকে জাস্টিফাই করার চেষ্টা করে, তখন কিন্তু এই বিভাগ তার দায় কোনোভাবেই এড়াতে পারে না। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলতে চাইলে তার বক্তব্য পাওয়া যায়নি পুলিশ প্রশাসনের কারো বক্তব্য। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শুধু প্রবাদ নয়, বাস্তবেই পুকুর চুরির অভিযোগ আছে আলোচিত টেকনাফের সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে। চট্টগ্রামের বলখালীতে নিজ গ্রামে প্রভাব খাটিয়ে 1.5 কোটি টাকার পুকুর দখল করেছেন তিনি। প্রভাবশালী হওয়ায় অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে চায় না কেউই। তার স্ত্রীর নামে রয়েছে বেশ কটি পুকুর। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সবুজে ঘেরা বিশাল পুকুর, আছে শান বাঁধানো আকর্ষণীয় ঘাটও। টেকনাফের সাবেক ওসি প্রদীপের গ্রামের বাড়ি বোয়ালখালীর কুঞ্জরি গ্রামে 2 একর এই পুকুরের বর্তমান বাজার মূল্য 1.5 কোটির কাছাকাছি। অভিযোগ আছে পুকুরটির সামান্য অংশ প্রদীপের পরিবারের থাকলেও জোর করে পুরো পুকুরটাই দখল করে নিয়েছেন। তারা গিয়া দেয় কিনি লই বলতে একজনকে কিনে দেয়, বাকি ন কিনে ইন কে ক্ষুদ্র ভাত দিনে দুধ খাই দেয়, দুই তারা আর মাথা দিব এই দেখিলেই তারা লাইন সরি করে দিই। এই বয়ে বিতি আমরা অনেক কাগজপত্র কেটেছি, ওখানে দেখা যাচ্ছে যে আরএস মিলাতে গেলে অনেক ওয়ারিশ বের হবে, কিন্তু আমরা শুনছি যে নাকি বাংলাদেশ সরকার নাকি লেজ দিছে, লেজের মাধ্যমে উনি নিছে। প্রদীপ সহ 3 ভাই প্রশাসনে চাকরি করেন, তাই স্থানীয়ভাবে প্রভাবশালী। তাদের অপকর্মের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে চায় না এলাকাবাসী। প্রশাসনের চাকরি করে বিদায় ভয়ভীতি আর কেউ এরকম কিছু করে না, মানে এমনি এরা নিজেরাই কাজের দিকে দল করে লাগছে। আমি তো জানি যে ওনার বউয়ের নামে কিছু মৎস্য চাষ করতে হয়, একটা পুকুর আছে। তবে বড় ভাই রঞ্জিত দাসের দাবি পুকুরটি লিজ নেওয়া হয়েছে। আমরা লিজ নিয়েছি, লিজের ডকুমেন্ট আছে আমাদের। আমার ভাই ছোট ভাই নামে, দিলীপের নামে। সব অনিয়ম ও অপকর্মের তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি শনাকের। দুদক এবং এনবিআরকে অত্যন্ত নির্মোহভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পেলে আইনের আওতায় আনার জন্য নাগরিকদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। গ্রামে কখনো না গেলেও প্রদীপের নান্দনিক একটি বাড়ি আছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে অসুস্থ দাবি করেছেন, কিন্তু করোনা চিকিৎসার নামে হাজারো মানুষের সঙ্গে প্রতারণা করা রিজেন্টের শাহেদের কোনো আবেদনই আমলে নেননি আদালত। ফার্মার্স ব্যাংকের 2 কোটি টাকা আত্মসাতের মামলায় তাকে 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট আর কড়া পুলিশি পাহারায় সোমবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতে আনা হয় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহিদ করিমকে। হাসপাতালের জন্য এমআরআই মেশিন কেনার কথা বলে তৎকালীন ফার্মার্স ব্যাংকের 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় এবার আদালতে তিনি। 35 লাখ টাকা ঘুষের বিনিময়ে ঋণ নিয়ে ব্যাংকের টাকা আত্মসাৎ করায় শাহিদের বিরুদ্ধে দুদকের 10 দিনের রিমান্ড আবেদনের শুনানি হয় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েসের আদালতে। শাহিদের পক্ষে ছিল না কোনো আইনজীবী। নিজেকে গুরুতর অসুস্থ দাবি করে কাঠগড়ায় দাঁড়ানো শাহিদ আবেদন করেন রিমান্ডে না দেওয়ার। শাহিদের ভয়াবহ প্রতারণার কথা তুলে ধরে
আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুরের আবেদন করেন দুদকের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে শাহেদকে 7 দিনের রিমান্ডে দেন আদালত। এই ধরনের ঋণ জালিয়াতি প্রতিরোধে দুদককে আরও কার্যকর হওয়ার পরামর্শ দেন। কোনো মেশিনারি না কিনে, কোনো কাগজপত্র দাখিল না করে, কোনো ডকুমেন্টস সাবমিট না করে ব্যাংকের থেকে 2 কোটি টাকা নিয়ে অদ্যাবধি যে আত্মসাৎ করেছে সেই সম্পর্কে তথ্য জানার জন্য এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত আছে সেই বিষয়টি উদ্ঘাটনের জন্য মাননীয় আদালত তাকে 7 দিনের রিমান্ড দিয়েছেন। গত 27 জুলাই শাহেদ সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের 1,61 লাখ টাকা আত্মসাতের আরেকটি মামলায় শাহেদকে গ্রেফতার দেখানো হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 39 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 12,849 জনের নমুনা পরীক্ষায় আরও 2,907 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে বিস্তারিত তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও 2,067 জনের সুস্থতার তথ্য জানায় সংস্থাটি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,907 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,60,507 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,067 জন। এ পর্যন্ত সুস্থ 1,50,437 জন। কোভিড-19 আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত 3,438 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। বন্যার পর ভাঙনের আগ্রাসী রূপে ব্রহ্মপুত্র গিলে ফেলছে একের পর এক বসতভিটা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। সকালে মাত্র 10 মিনিটে গাইবান্ধার কামারজানি এলাকায় বিলীন হয় 10টি বাড়িঘর ও গাছপালা। স্থানীয় মোবাইলে ধারণকৃত কিছু ভিডিও সময় সংবাদের হাতে রয়েছে, এখন তা দেখে নেব। আমরা কিছু ইলিপ আমরা কিছু চাই না, আমরা কাজ চাই। এদিকে রাজধানীর আশপাশের বংশী, ধলেশ্বরী ও তুরাগ নদীর পানি কমতে শুরু করলেও জলাবদ্ধতায় কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত পানিতে আটকে আছে এই অঞ্চলের লাখ লাখ মানুষ। এতে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন তারা। সাভার থেকে মোজাফফর হোসেন জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সাভারের শিল্পাঞ্চলের রাস্তাঘাট, মিল কারখানা কোমর সমান পানিতে তলিয়ে। যাতায়াতের বাহন রাস্তায় কোথাও নৌকা, আবার কোথাও ভ্যান। গত 2 সপ্তাহ ধরে চরম কষ্টের মধ্যেই কর্মস্থলে যাতায়াত কর্মজীবীদের। নিম্ন আয়ের মানুষের কথা ভেবে চলাচলে খরচ কমাতে এলাকাবাসীর সহায়তায় ফুটপাতে বাঁশের সাঁকো। জীবন তো শেষে, এতকাল যা কষ্ট করে করছিলাম সব পানির মধ্যে পৌঁছতে আছে। শুধু চলাচলেই নয়, স্বাস্থ্য ঝুঁকিতে হাজার হাজার মানুষ। কারখানার কেমিক্যাল মিশ্রিত দুর্গন্ধ পানিতে সয়লাব এলাকার পরিবেশ। চুলকানি সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত। পুরো মার্কেটে আমাদের বন্ধ। ঈদের 4 দিন আগে পানি উঠছে, আমাদের বাসা বাড়ি তো পানি টোটালি। নৌকা দিয়ে যাতায়াত করা লাগতেছে, পানির কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। পচা পানিতে মানুষের নামলে চুলকানি ঘা পাচরা হইতেছে। দীর্ঘদিন ধরে পানিতে বগদা আছি, ময়লা পানি, বাসা বাড়ি, জীবাণু পানি, এগুলো আসা যাওয়া করি, পানিতে কুটকুটা গা হয়ে যায়। চিকিৎসকরা বলছেন দূষিত পানির সংস্পর্শে চর্মরোগের সাথে শ্বাসনালী সংক্রমণ সহ ক্যান্সারের মতো জটিল রোগ হতে পারে। স্কিন ডিজিজগুলো অনেক বেড়ে গেছে এখন। শ্বাস প্রশ্বাসে নষ্ট হতে পারে, অ্যাজমা হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে। রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গেলে সব ধরনের অসুখের সম্ভাবনা থাকে। বংশী, ধলেশ্বরী ও তুরাগ নদীর পানিতে তলিয়ে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের 28টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। সময় সংবাদ, সাভার। অপরূপ সৌন্দর্যের কারণে কিশোরগঞ্জের হাওর ভ্রমণ পিপাসুদের ডাকে। তবে বর্ষায় হাওর হয়ে ওঠে পর্যটকদের জন্য মরণ ফাঁদ।
উত্তাল ঢেউয়ে ছোট ছোট নৌকা নিয়ে অরক্ষিতভাবে ঘুরে বেড়ানো, যেখানে সেখানে গোসল করতে নেমে প্রাণ হারাচ্ছেন পর্যটকরা। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ছবিতে রিপোর্ট। থই থই জল, দিগন্ত জোড়া হাওরে ছলাৎ ছলাৎ ঢেউয়ের গর্জন। বর্ষায় কিশোরগঞ্জের হাওরের পর্যটন এলাকার রুদ্ররূপ। বর্ষায় উত্তাল হাওর কতটা ভয়াবহ। মায়াবী সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। জল আর আকাশের সৌন্দর্যে বিমোহিত হয়ে যেন বোধশক্তি হারিয়ে ফেলেন অনেকে। ছোট ছোট নৌকায় চড়ে উত্তাল ঢেউয়ের বুকেই পাড়ি। কেউ ঝুঁকির মধ্যেই নেমে পড়ছেন গোসল করতে। নৌকায় নাচ গানে মত্ত অবস্থায় ধাক্কা খাচ্ছেন বিদ্যুতের খুঁটিতে, তড়িতাহত হচ্ছেন বিদ্যুতের তারের স্পর্শে। নেই স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। নৌসন্দি থেকে আইছি আমরা 50 জনের মতো আছি, এক বাস নিয়ে আছি আমরা। তার জন্য শব্দে হাওড়ে ওই পারে গেছি না নৌকা দিয়ে, কিন্তু হাওড়ে সাইডে পাইডে ঘুরতেছি, অনেক ঢেউ, কিন্তু কারোর মুখে মাস্ক দেখি না। জীবন রক্ষাকারী সামগ্রী না থাকায় প্রবল স্রোতের তোড়ে ঘটছে নৌকাডুবি, বাড়ছে গোসলে নেমে পানিতে ডুবে মৃত্যুর মিছিল। উত্তাল হাওরে ছোট ছোট নৌকা দিয়ে চলা অনেক রিস্ক। সবার কাছে এত পরিচিত একটা জায়গা, কিন্তু এখানে সরকারের পক্ষ থেকে আসলে নিরাপত্তার জন্য তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। স্বাস্থ্যবিধি মানা সহ পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয় জেলা প্রশাসন। নৌকায় যাতে লাইফ জ্যাকেট কিংবা টিউব রাখার ব্যবস্থা করা হয় এবং এই নিরাপত্তার জন্য যাতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন থেকে পর্যটন এই স্পটগুলো যাতে একটু নজরদারি রাখা হয় এবং যেখানে যেখানে ঝুঁকিপূর্ণ ওই জায়গাগুলোতে সাইনবোর্ড দেওয়া হয়, এই বিষয়গুলো আমরা সেখানে আলোচনা করেছি। গত 2 মাসে হাওরে বিদ্যুৎ স্পর্শে নৌকা ও পানিতে ডুবে 40 জনের মৃত্যু হয়েছে, বেশিরভাগই জেলার বাইরের ভ্রমণকারী। সময় সংবাদ, কিশোরগঞ্জ। মুজিববর্ষ উপলক্ষে আগামী 2 সপ্তাহে দেশের উপকূল, নদী, তীর, বাঁধ এলাকাসহ বিভিন্ন দপ্তরের সামনে 10 লাখ গাছের চারা রোপণ করবে পানি সম্পদ মন্ত্রণালয়। এ উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বন্যা ও ঘূর্ণিঝড় থেকে দেশের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় সারা দেশে 25% বনায়নের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনে পুরো পৃথিবীতে উষ্ণ আবহাওয়া হয়েছে, যার জন্য বন্যা, ঘূর্ণিঝড় হচ্ছে, যেটা আমরা দিন দিন উপলব্ধি করছি। আমরা যদি সারা দেশে 25% এলাকায় আমরা যদি বনায়ন করতে পারি, দেশে প্রাকৃতিক পরিবেশ রক্ষা পাবে, জলবায়ু পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে এবং একই সঙ্গে জনগণের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করবে। পানি উন্নয়ন বোর্ডে 59টি বিভাগে 2500 কিলোমিটার এলাকাতে, দৈর্ঘ্য এলাকাতে আমরা 10 লক্ষ গাছ আমরা রোপণ করব। চালের ভরা মৌসুম, নেই কোনো সংকটও। তারপরও নওগাঁর চালের মোকামে বস্তা প্রতি 100 টাকা বেড়ে গেছে। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা দিচ্ছেন নানা অজুহাত। তারা বলছেন, ঈদে উৎপাদন জটিলতায় দাম কিছুটা বেড়েছে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। ঈদের আগে ধান ছিল আপনার 950 টাকা কাটারি, ঈদের পর আপনার বেড়ে দাঁড়াচ্ছে 1050 টাকা, 20 টাকা। এই কারণের জন্য মিলাররা দেখাচ্ছে যে ধানের দাম বেশি। ঈদের পর হঠাৎ চালের দর বাড়ায় বেচাকিনায় প্রভাব পড়ার প্রতিক্রিয়া জানান নওগাঁ শহরের বাজার এলাকার খুচরা চাল ব্যবসায়ী আনিছুর রহমান। নওগাঁর মোকামে বর্তমানে মিনিকেট চালের 50 কেজির বস্তা 100 টাকা বেড়ে 2450, কাটারিভোগ 2400 টাকা থেকে বেড়ে 2500 টাকা ও স্বর্ণা 2200 টাকা থেকে বেড়ে 2300 টাকায় বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ না থাকলেও ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা অজুহাত। ধানের দাম ঈদের পর থেকে একটু বৃদ্ধি পাচ্ছে, এটাই হলো আমাদের অবস্থা। আমরা খুব খারাপ অবস্থায় আছি। চালের বেচা কেনা খুবই কম, চাহিদা কম। চালের দাম বাড়িয়ে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। আজকে একরকম, কালকে একরকম, এরকম বাজার কোনো নিয়ন্ত্রণের মধ্যে নাই। এখানে এত উৎপাদন হয়, তারপরে কেন চালের দাম বাড়ে? চালের দাম দিন দিন বেড়ে যাচ্ছে, আমরা পারছি না। ব্যবসায়ী নেতারা বলছেন, ঈদে উৎপাদন জটিলতায় কিছুটা দাম বেড়েছে, তবে খুব শীঘ্রই বাজার সহনীয় পর্যায়ে আসবে বলে মনে করেন ব্যবসায়ী সমিতির এই নেতা। ধানের দাম ইতিমধ্যে কমা শুরু করেছে, হয়তো 2-1 দিনের মধ্যে চাউলের বাজারটাও কমবে বলে আমি আশা করছি। মিল মালিক সমিতির তথ্য মতে জেলায় 100 অটো রাইস ও 900 হাস্কিং মিল থেকে প্রতিদিন 7500 মেট্রিক টন চাল উৎপাদন হয়। আর গড়ে প্রতিদিন নওগাঁ থেকে 200 ট্রাক চাল রাজধানী সহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। অনুমোদন ছাড়াই গাজীপুরে 6 বছর ধরে চলছে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল।
র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে বেশ কিছু অনিয়ম। দুপুর থেকে শহরের আউটপাড়া এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। এ সময় হাসপাতালের ল্যাবে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। উদ্ধার করা হয় অপারেশন থিয়েটারে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ সার্জারি সরঞ্জাম। ল্যাব টেস্টেও মানা হয়নি মেডিকেল শর্ত। অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া সহ র্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপারেশন থিয়েটারে যে সমস্ত সার্জিক্যাল আইটেমগুলো পাওয়া গিয়েছে এবং কিছু ওষুধও পাওয়া গেছে, যেগুলো আজ থেকে আরও 5 থেকে 6 বছর আগে এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। 23শে আগস্ট পর্যন্ত সরকার একটি সময় বেঁধে দিয়েছেন। যদি এই সময়ের মধ্যে লাইসেন্স দিতে কেউ ব্যর্থ হন এবং প্রয়োজনীয় যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে, ডক্টর যে অনুমতি থাকার কথা, আপনার নার্স যে অনুমতি থাকার কথা, অন্যান্য জনবল সে অনুযায়ী না থাকে, সেই সমস্ত প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিতে বাধ্য হবো। কারণ স্বাস্থ্যসেবার নামে কেউ কোনো ধরনের প্রতারণা করুক, সিনেমিনি করুক, এইটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা 15 আগস্টের বিচার বন্ধ করতে চেয়েছিল তাদের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না। মির্জা ফখরুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির যে অভিযোগ করেছেন তাও অস্বীকার করেন তিনি। সকালে ময়মনসিংহ জোন বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি। শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেয়। কোথাও রাজনৈতিক কারণে হয়রানি করা হচ্ছে না। যারা এদেশে রাজনীতি রক্তঘাত, হত্যা আর প্রতিহিংসা ছড়িয়েছে, তারা গণতন্ত্র মানবাধিকারের কথা বলা আজকে কথায় কথায় অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। যারা মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে নিজেদের অতীতকে কলঙ্কিত করেছে, তাদের মুখে মানবাধিকারের বক্তব্য কিছুতেই শোভন নয়। আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা শহর থেকে সব ধরনের উন্মুক্ত তার অপসারণ করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দুপুরে পুরান ঢাকায় মহানগর মহিলা কলেজ মুজিব কর্নার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আর পর্যায়ক্রমে দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হবে। গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে জলাশয় দখলে নিয়ে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলছে। সকল তার আমরা অপসারণ করব। সেটা কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের হোক, অন্য সরকারি সংস্থা হোক, পর্যায়ক্রমে যেটা শুধুমাত্র আবশ্যকীয় সেটা ছাড়া আমরা অন্যান্য সকল তার আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা শহর সম্পূর্ণরূপে এই তারের জঞ্জাল মুক্ত আমরা ঢাকা শহর আমরা আমাদের ঢাকাবাসীকে, ঢাকা নগরকে আমরা উপহার দিই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বিচার চেয়ে অশ্রুসজল মায়ের আকুতি, মেজর সিনহার মৃত্যু তদন্তে আরও 7 দিন সময় চাইল কমিটি। একমাত্র প্রত্যক্ষদর্শী সিফাত জামিনে মুক্ত। বন্দুকযুদ্ধে নাটক সাজিয়ে হত্যার অভিযোগে ওসি প্রদীপের বিরুদ্ধে রিট হয় 3 বছর আগেই। তৎকালীন আইজিপির আবেদনে দাখিল হয়নি এফআইআর। বন্যার পর ভাঙনে ব্রহ্মপুত্রের পেটে একের পর এক বসতভিটা, 10 মিনিটে বিলীন গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা। কেমিক্যালের বিষাক্ত পানিতে বন্দী সাভারবাসী।